নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। গাড়িটাতে কীরকম পোলেন হয়েছে দেখেছেন? এই যে বসন্তকালে এখানে এত ফুলের রেণু ঝরে যে মানুষও খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে পোলেন অ্যালার্জিতে, আর গাড়ি ঠাড়িরও অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। তা রিজুকে বলেছিলাম যে গাড়িটা ধোয়াতে, ও বললো এই পোলেন তো থাকবেই, তাই একটুখানি গরম পড়ুক, পোলেনটা কমে যাক, তারপর গাড়ি ধোয়াবো। এখন শনিবার দিন আমরা যাচ্ছি ওয়ালমার্টে। শনিবারে সবচেয়ে বড় কাজ হলো সারা সপ্তাহের বাজার করে রাখা। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমেরিকায় কীরকম দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটেছে। 1 বছর আগে যখন এসেছিলাম তখন কীরকম খরচা ছিল আর এখন কীরকম খরচা হয়েছে। মোটামুটি একটা ফিক্সড আর ভ্যারিয়েবল কস্টের আপনাদের একটা হিসেব দেওয়ার আজকে চেষ্টা করব এই ব্লগটাতে। আমি বলে রাখি, ওই ডলার থেকে ইন্ডিয়ান রুপিজে কনভার্ট করে করে বলা জিনিসটা আমার বরাবরই খুব নাপসন্দ। আসলে যে দেশে থাকে সেই দেশের যেরকম রোজগার হয় সেই হিসেব অনুযায়ী কিন্তু খরচা হয়। ইন্ডিয়ান রুপিজে এখানে আমরা রোজগারও করি না, খরচাও করি না, তাই সেটা বলা আমার কাছে খুব একটা ঠিক মনে হয় না। এতে মানুষের কনফিউশনই আমার মনে হয় বেশি হয়। আবার ইন্ডিয়া থেকে যারা আমেরিকায় আসার কথা ভাবছেন তারা প্রাথমিকভাবে একটা ভয়ও পেয়ে যেতে পারেন, সেই জন্যই এটা বাদ দিলাম। প্রথমত বলে রাখি, আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের আমেরিকায় বাজার করার একটা ভালো জায়গা হচ্ছে ওয়ালমার্ট আর কস্কো। কিন্তু কস্কোতে যেহেতু বাল্কে প্রচুর জিনিস কিনতে হয় আর আমাদের 2.5 জনের সংসারে অত জিনিস লাগে না, তাই আমরা কস্কো থেকে কিনি না, আমরা মেনলি ওয়ালমার্টটার উপরই ভরসা করি। অন্যান্য সুপার মার্কেট থেকে জিনিসপত্র কিনলে আর ওয়ালমার্ট থেকে জিনিসপত্র কিনলে তার টোটাল একটা কস্টের কিন্তু দামের বেশ ফারাক হয়। ধরুন মাসে মোটামুটি ওয়ালমার্ট থেকে আপনি যদি $500 বাজার করেন খাওয়া দাওয়া হেনাদানা বাবদ, কিন্তু আপনি যদি অন্য কোনো সুপার মার্কেট থেকে সেই বাজারটা করেন, দুটোর মধ্যে কিন্তু প্রায় ধরুন $100 থেকে $150 ডিফারেন্স হয়ে যায়। ওয়ালমার্টে জিনিসের দাম একটু তুলনামূলকভাবে কম অন্যান্য আমেরিকান সুপার মার্কেটের থেকে। এই ভ্যারিয়েবলস এক্সপেন্সেস সেটা নির্ভর স্টেট টু স্টেট করে। আমরা যে স্টেটে থাকি সেই স্টেট হচ্ছে নর্থ ক্যারোলাইনা, তো সেইখানকার যে জিনিসপত্রের দাম সেটা নিশ্চয়ই নিউ ইয়র্কের থেকে অনেকটাই কম হবে, বা ধরুন ক্যালিফোর্নিয়া স্টেটের থেকে অনেকটাই কম হবে। তো সেই হিসেবেও কিন্তু অনেকটা নির্ভর করে। তারপর ধরুন স্টেট ট্যাক্স অনেক স্টেটে কম, অনেক স্টেটে বেশি, আবার কিছু কিছু টেক্সাসের মতো স্টেট আছে যেখানে স্টেট ট্যাক্সই নেই। তো সেই ক্ষেত্রে একটু দামের কিন্তু ফারাক হয়, এটা স্টেট টু স্টেট নির্ভর করে। প্লাস মানুষের ব্যক্তিগত জীবন, তাদের চাহিদা, এই সমস্ত কিছুর ওপরে কিন্তু এই ভ্যারিয়েবল এক্সপেন্সেসগুলো নির্ভর করে। আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তাই কিছু উদ্ভট জিনিস, চকলেট, তারপর ধরুন টুকটাক জিনিসপত্র এক্সট্রা এগুলো যেমন নিতেই হয়। কিন্তু যারা ধরুন স্বামী স্ত্রী এসছে তারা সেই ক্ষেত্রে খরচাটাকে অনেকটাই সেভ করতে পারেন। আমার ছেলের এই পছন্দ হচ্ছে, সেই পছন্দ হচ্ছে, হয়তো বাড়ি গিয়ে 2 দিন খেয়ে খাচ্ছেও না, কিন্তু সেগুলো তখন তাকে কিনে দিতেই হয়। তো সেই সমস্ত টুকটাক চিটির পিটির খরচাও কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে হয়। তো এইভাবেই মোটামুটি একটা কস্টিং হয়। তবে 2024 সালের জুন মাসে আমি যখন এসেছিলাম, তো সেই ক্ষেত্রে আমার যেরকম মান্থলি একটা এক্সপেন্স হতো এই মাসকাবারির জিনিসপত্র কিনতে, আর 2025 সালের জুন মাসে কীরকম হচ্ছে সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। 2024 সালে কিন্তু জিনিসপত্রের দাম এতটা বাড়েনি। তখন আমরা মোটামুটি আমাদের $600 কাছে কিন্তু মাসে আমাদের এই খাবার দাবার, তারপর ধরুন আর আনুষঙ্গিক কিছু খরচাপাতি, সেগুলো কিন্তু হয়ে যেত। হ্যাঁ, অবশ্যই জামা কাপড় বা ধরুন আমার ছেলের জন্য স্ট্রলার কিনলাম, কার সিট কিনলাম, এগুলোকে আমার মেকআপ কিছু জিনিস কিনলাম, এগুলোকে সাইডে রেখেই বলছি, মেনলি খাওয়া দাওয়া আর কিছু জিনিসপত্রের উপর নির্ভর করে। কিন্তু সেটা 2025 সালের জুন মাসে দাঁড়িয়ে আমাদের কিন্তু প্রায় $1000 ছাড়িয়ে চলে যাচ্ছে। জিনিসপত্রের দাম বেশ বেড়ে গেছে। বিশেষত এখানে দুধ আর ডিমের দাম, যেটা এখানে ভীষণ বেসিক, যেখানে লোকেরা এখানে প্রচণ্ড পরিমাণে দুধ আর ডিমটাকে খায়, সেইটা কিন্তু এখানে অস্বাভাবিক রকমের দাম বেড়েছে। মাঝখানে তো ডিমের দাম এরকম বেড়ে গেছিলো যে ছোঁয়াই যাচ্ছিল না। আমরা যেখানে খাদ্যরসিক বাঙালি, সেখানে ইন্ডিয়ান মার্কেটে গিয়ে মাছ,
পাঁঠার মাংস এইসব আনতে গেলে সেটারও কিন্তু একটা এক্সট্রা কস্ট হয়। বরঞ্চ এখানে বিফ পর্কের দাম কিন্তু কম, কিন্তু যেহেতু আমি খাই না সেই জন্য বাড়িতে বিফ পর্ক একদমই হয় না। রিজু বাইরে গিয়ে খায়, মানে ওর যখন ইচ্ছা করে, কিন্তু আমি একদমই ওটা মানে অ্যাভয়েড করি, আমার কোনো কারণে ওটা ভালো লাগে না। তাছাড়াও ধরুন আছে আরেকটা খরচা, সেটা হলো বেড়াতে যাওয়ার খরচা। একটা নতুন দেশে যখন এসছি সেই দেশটাকে একটু ঘুরে দেখার তো চেষ্টা করব, আর এখানে কিন্তু বেড়াতে যাওয়ার খরচাটা বেশ অনেকটাই, কারণ এখানে যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট মানে অতটা অ্যাভেলেবেল নয়, সেই জন্য ইউরোপের মতো যাতায়াত কিন্তু অতটা সস্তা নয়। এখানে ইদার আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে, আর না হলে আপনাকে এয়ার ট্রাভেল করতে হবে। এইবার তারপর ধরুন Airbnb বুক করুন, সেটারও যথেষ্ট অফ সিজন ভালো একটা খরচা আছে। তো সেই সমস্ত মিলিয়ে কিন্তু খরচা ভালো হয়। তো যারা বেড়াতে ভালোবাসি আমরা, তো তাদের পক্ষে এই খরচাটাকেও কিন্তু একটা খরচা হিসেবে ধরা হয়। আর একটা বড় খরচা থাকে, সেটা হচ্ছে দেশে যাওয়ার খরচা। সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কেউ 2 বছরে একবার যায়, কেউ 1 বছরে 2 বার যায়, বা কেউ 1 বছরে বহুবারও যায়। এবার সেই খরচাটাও কিন্তু সারা বছর ধরে মানে প্রত্যেক মাসেই অল্প 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 করে জমাতে হয়, কারণ আমেরিকা থেকে ইন্ডিয়া যাওয়ার খরচা নেহাতি 3 জনের কিন্তু কম পড়ে না। এই তো গেল ভ্যারিয়েবল এক্সপেন্সেসের কথা। এবার আছি কিছু ফিক্সড খরচায়, যেটা আপনাকে এখানে করতেই হবে, আর এইটা কিন্তু কোনোভাবেই কম বেশি বিশেষ করা যায় না। প্রথম হলো হাউস রেন্ট। হাউস রেন্ট তো অস্বাভাবিকই এখানে বেশি, তবে যেহেতু এর আগে আমরা একটা ইউরোপিয়ান কান্ট্রিতে থেকে এসেছি, তাই আমেরিকায় এসে ওই ধাক্কাটা আমাদের খুব একটা লাগেনি, কারণ জার্মানিতেই ওই বিশাল ধাক্কাটা আমরা খেয়ে এসেছিলাম। তো যাই হোক, সেইখানেও ধরুন রেন্ট যথেষ্ট বেশি। আমরা 2 BHK একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকি, তো সেইখানে রেন্টটা নেহাতি খুব মন্দ নয়। তারপর আমাদের একটা এক্সট্রা খরচা হচ্ছে বাচ্চাকে স্কুলে পড়ানো। আমি যেহেতু একটা ডে কেয়ার বা প্রাইভেট স্কুলে আমার বাচ্চাকে পড়াই, তো সেই খরচাটা এখানে ভীষণ 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 বেশি, মনে হয় সবচেয়ে বেশি সেটা। কিন্তু এখানে হোম স্কুলিংও করা যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপর আপনি পাবলিক স্কুলে কিন্ডারগার্টেনে 5 বছরে দিতেই পারেন। কিন্তু আমি যেহেতু আমেরিকায় পড়াশোনা কীরকম কালচার, কীরকমভাবে তাদের শেখানো হয়, লার্নিং কীরকমভাবে করানো হয়, সেই বিষয়ে একদমই এক্সপিরিয়েন্স আমার নেই, সেই জন্য আমি সেই রিস্কটা নিইনি। কারণ একটা বাচ্চাকে 5 বছর বয়সে প্রিপেয়ার করে কিন্ডারগার্টেনে ঢোকাতে গেলে মানে কি কি লাগবে, কি কি দরকার, সেই বিষয়ে আমার নলেজ কিন্তু খুবই কম। তাই বাধ্য হয়ে এক প্রকার আমরা আমাদের ছেলেকে দিয়েছি হচ্ছে একটা প্রাইভেট স্কুল বা ডে কেয়ারে। সেই জন্য এখানে খরচাটা প্রচুর বেশি, মানে অনেকটাই বেশি। যাই হোক, এখন ছেলের স্কুলিংয়ের জন্য খরচা তো করতেই হবে। রিজুর ভাষায় রোজগার করছি কার জন্য? ওকে ভালো রাখার জন্যই তো। সেই একটা খরচা আছে, এগুলো আমাদের ফিক্সড খরচা। তাছাড়া আছে ইউটিলিটি খরচা। ইউটিলিটি খরচার মধ্যে আমাদের ধরুন পড়ছে ইলেকট্রিসিটি বিল, তারপর ধরুন হিটিং কস্ট, তারপর আমাদের যে ইন্টারনেট সার্ভিসের বিলটা, তারপর আমাদের দুজনের ফোনের যে রিচার্জের বিলটা। যদিও আমার ফোনের রিচার্জের বিল আমি ভীষণই কম মানে একটা ট্যারিফ নিই, কারণ আমার তো আর অত করতে হয় না, আমার মাকে ছাড়া আর কাউকেই ফোন করতে হয় না। তো সেই জন্য আমার অতটা বেশি মানে রিচার্জের খরচা নেই। রিজুর আছে, রিজু যেহেতু বাইরে যায় ঠায়, সেই জন্য ওর রিচার্জের খরচাটা অনেকটাই বেশি। তো এগুলো হচ্ছে খুব ফিক্সড খরচা। তো এগুলো যেমন আপনাকে করতেই হবে। আর আরেকটা বড় খরচা হচ্ছে, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এখানে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স যদি আপনি না করা থাকে, আপনাকে কিন্তু ডাক্তার ছোবেও না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে গুডউইল ইন্স্যুরেন্সও আছে, যে ক্ষেত্রে যারা হেলথ ইন্স্যুরেন্স করাতে পারে না তাদের কিন্তু গুডউইল ইন্স্যুরেন্সও আছে। তবে হয়তো ধীরে ধীরে সেইটা এই দেশ থেকে খরচার খাতিরে আস্তে আস্তে উঠে যাবে। সেই মেডিকেল কেয়ারটা আস্তে আস্তে যারা আগে পেত তারা হয়তো পাবে না। এখনও কথা চলছে, এখনও এটা কোনো মানে ঠিক হয়নি। আর আমাদের যেহেতু বরাবরই মেডিকেল ইন্স্যুরেন্সটা মানে অফিস থেকেই হয়, রিজুর অফিস থেকেই করা থাকে, তো এটা একটা হিউজ লেভেলেরই মানে অনেকটাই খরচা হয়। তো সেই খরচার টাকাটা বের করতেই হয়। আর যেহেতু আমাদের বাচ্চা আছে বলে রিজু আবার একটু বেশি বেশি করেই মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ভরে, যাতে কখনো কোনো অসুবিধা হলে মানে আমাদের কোনো টাকা পয়সার যেন অসুবিধা না হয়। কিন্তু এখানে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স মাস্ট, আর সেটার খরচা অনেক বেশি। আরেকটা
আরেকটা খরচা হচ্ছে এখানে গাড়ির খরচা। আপনি কীরকম গাড়ি কিনবেন, বড় গাড়ি না ছোট গাড়ি, তার উপর নির্ভর করছে গাড়ির পেট্রোলের খরচা, তার ইন্স্যুরেন্সের খরচা, তার একটা প্রিমিয়ামের খরচা। যদিও একটা ভালো হয়েছিল যে আমরা গাড়িটা কোনো লোন নিয়ে কিনিনি, আমরা একদমই হার্ড ক্যাশে কিনেছিলাম, তাই লোনের একটা খরচা, কারণ এখন এখানে লোনের ইন্টারেস্ট রেট কিন্তু বেশ হাই, তো সেটা আমাদের বের করতে হয়নি। আর এটার ইন্স্যুরেন্স আছে, তারপর ধরুন এটা গাড়ির যে চালাবে তার নলেজের ওপর বলুন, সে নতুন হলে তার একটু ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স একটু বেশি হয়, তখন প্রিমিয়াম একটু বেশি দিতে হয়। ধীরে ধীরে আপনি যখন একটু পুরনো ড্রাইভার হয়ে যাবেন তখন কিন্তু গাড়ির ইন্স্যুরেন্স ধীরে ধীরে কমতে থাকে। মোটামুটি 3-4 বছর পর গাড়ির ইন্স্যুরেন্সটা বেশ ডাউন হয়ে যায়, কিন্তু এখন আমাদের 1 বছর বলে আমাদের কিন্তু ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও বেশ ভালোই ভরতে হয়। কিন্তু এটাও কিন্তু একদম ফিক্সড খরচা, কারণ গাড়ি ছাড়া আমেরিকায় কিন্তু নড়ার উপায় নেই, কোনো ট্রেন বাসের ফেসিলিটি কিন্তু এখানে নেই। যাই হোক, এই হচ্ছে মোটামুটি খরচা। আর ধরুন আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো তো আপনাকে ইউজ করতেই হয়। বিশেষ করে ক্রেডিট কার্ডটা এখানে ভীষণভাবে চলে, কারণ ক্রেডিট স্কোর মানে আপনার লোন নেওয়ার সক্ষমতাটা এখানে কিন্তু খুব ম্যাটার করে। সেই জন্য ক্রেডিট স্কোরের জন্য লোকজন এখানে ক্রেডিট কার্ড ইউজ করে। ক্রেডিট স্কোর যদি ভালো থাকে, পরবর্তীকালে কোনো বিপদ আপদকালে আপনি কিন্তু লোন খুব সহজে পাবেন। যত ভালো ক্রেডিট স্কোর তত ভালো আপনি লোন পাবেন। ইভেন বাড়ি ভাড়া নেওয়ার সময় কখনো কখনো কিন্তু ক্রেডিট স্কোর দেখা হয়। এই তো গেল সব খরচার কথা। এইবার আসি কিছু বাঁচানোর উপায়। এখানে বাঁচানোর উপায়ের মধ্যে আপনি আপনার ভ্যারিয়েবল কস্টে হয়তো কিছু কাটছাট করতে পারেন, খাবার দাবার এই সমস্ত জিনিসের ওপর। ধরুন আপনি মাছ কম খেলেন, আপনি পাঁঠার মাংস কম খেলেন, গরমকালে আম কম খেলেন, যেটা আমাদের পক্ষে একদমই সম্ভব হয় না। সেই ক্ষেত্রে হয়তো আপনার একটুখানি খরচা কমতে পারে। আরেকটা খরচা কমে, যেহেতু এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এইখানে কিন্তু সার্ভিস প্রোভাইডারদের চার্জ খুব বেশি হয়। সেই ক্ষেত্রে ফার্নিচার বলুন, আপনাদের তো আগের অনেক ব্লগে দেখিয়েছি, এখানে সমস্ত ফার্নিচার অ্যাসেম্বলি কিন্তু আমরা নিজেরাই করেছি, কোনো বাইরে থেকে লোক ডাকিনি, কারণ প্রচণ্ড খরচা। এই সমস্ত জায়গা থেকে আপনি কিন্তু আপনার খরচা বাঁচাতে পারেন। তো তবে এখানে যেহেতু রোজগার পাতি একটা মিনিমাম যে ওয়েজেস থাকে সেগুলো স্টেট টু স্টেট মেনশন করে দেওয়া থাকে, তার কমে দেওয়া হয় না। তো সেই জন্য রোজগার আর খরচার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স সবসময় বজায় থাকে, সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো স্টুডেন্ট বলুন, চাকরি সূত্রে বলুন, যারা আমেরিকায় আসছেন তাদের পক্ষে ভয় পাওয়ার সেরকম কোনো কারণ নেই। মোটামুটি একটু বুঝে শুনে প্রথম 1-2 মাস একটুখানি বাড়তি খরচা হয়ে যায় বটে, কিন্তু একটু বুঝে শুনে খরচা করতে পারলে এখানে সারভাইভ কিন্তু করা যায়। কারণ এই দেশ বড় আপন, আর এই দেশ কিন্তু খুব ইজি গোয়িং, খুব তাড়াতাড়ি আপনি কিন্তু এখানে আপনার চলার ক্ষেত্রে খুব একটা বাধা প্রতিবন্ধকতা কিন্তু আসে না। খুবই ইজি গোয়িং, খুবই আপনি মাথা ঠান্ডা রেখে এই দেশে বসবাস করতে পারেন। তো সেই জন্য একটুখানি বুঝে শুনে নিলে আপনার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আশা করি বহু মানুষ প্রতি বছর ইন্ডিয়া থেকে পড়ার কারণে চাকরি সূত্রে এই দেশে এসে থাকেন, আমেরিকায় এসে থাকেন। আর তখন সেই ক্ষেত্রে আপনার প্রাইমারি যখন কেনাকাটা করতে হয়, তো সেই ক্ষেত্রে প্রাইমারি খরচা কীরকম হতে পারে সেই সম্পর্কে প্রথম থেকে একটু আইডিয়া পেয়ে গেলে আপনাদের এসেই যে ঝটকাটা সেটা হয়তো একটু কম লাগবে। তাই এই ব্লগটা সেই সমস্ত মানুষদের জন্য, আমরা যারা যারা এখানে এসে ঝটকা ফেস করেছি তারা যাতে একটু কম করে, সেই জন্যই মোটামুটি একটু ডিটেলড এখানে কীরকম খরচা হয় আর কীরকম আর্নিং বা কীরকম আপনি বাঁচাতে পারেন তার একটা ছোট্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের চেনাশোনার মধ্যে ব্লগটা শেয়ার করবেন, উপকার হবে। নমস্কার।